আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ৭০% আবাসন ভাতা বাজেটে বরাদ্দ বাড়ানো এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবিতে এবার অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে না যাবার কঠোর হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ার রিপোর্ট। আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ 4 দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের 144 ধারা উপেক্ষা করেই সমাবেশ করা হয়। অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীরা। আমি মনে করি যে এর পিছনে বড় একটা কারণ হচ্ছে দাবি সিন্ডিকেট। আমাদের যে যৌক্তিক দাবিগুলো এগুলো মানতে পারতেছে না। আমরা এই পুরো পরিকল্পনাবদ্ধ হয়েছি যে আমরা দাবি আদায় না করে ফিরব না। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা অনশন কর্মসূচি শুরু হয়। দাবি আদায় করেই ক্যাম্পাসে ফেরার সিদ্ধান্তের কথা জানানো হয়। সব সময় বৈষম্যের শিকার হয়ে সুযোগ সুবিধা থেকে বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন অনেকে। চলমান আন্দোলনে ইতিবাচক কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে বলা হয়েছে। সরকারের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এর দায়িত্ব আমরা নেব। মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় বন্ধ করে চলছে আন্দোলন। দাবি মানা না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানতে কাকরাইল মোড় থেকে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। কথা বলছি তার সাথে। আরাফাত, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির আর কি তথ্য আছে আপনার কাছে? 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতন আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আজকে বিকেল 3টার পর তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, কাকরাইল মসজিদের সামনের যে জায়গাটি রয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের যে এরিয়া, সেই এরিয়াতে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক কিন্তু বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের একটি অবস্থান এখানে তারা নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে পূর্ব দিকে একদম কাকরাইল মোড় হয়ে কিন্তু এটি মৎস্য ভবন পর্যন্ত প্রায় বিস্তৃত হয়েছে এবং বিশাল এরিয়া জুড়ে শিক্ষার্থীরা স্লোগানে এলাকাটি মুখরিত করে তুলেছেন। এবং বিকেল 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিমন, তিনি কিন্তু এই গণ অনশন কর্মসূচির ঘোষণা দেন এবং তিনি যেমনটি বলেন, আমরা যে পর্যায়ে এসে পড়েছি এখান থেকে আমাদের পেছনের কোনো সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে এবং আজকে থেকে তারা যে গণ অনশন কর্মসূচি শুরু করেছেন সেটিও অব্যাহত থাকবে এবং সরকারের প্রতি তারা যেটি দাবি করছেন, অতি দ্রুত সময়ে যেন সরকার তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন বিভাগের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে সম্মত হয়েছেন এবং তারাও তাদের সাথে সংহতি প্রকাশ করে বলছেন সরকার যেন অতি দ্রুত তাদের এই দাবিটি মেনে নেয়। এবং এই দাবিটি কিন্তু তাদের নতুন নয়, দীর্ঘদিন ধরেই তারা এই দাবিটি করে আসছেন, এমনটি তারা বলছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচির সর্বশেষ আপডেট। আমরা জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সব আসামিকে গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সকালে সাম্যের হত্যাকারীদের গ্রেফতার, নিরাপদ ক্যাম্পাস এবং
সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করার দাবিতে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেন তারা। এ সময় আসামিদের গ্রেফতার ও তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সাম্যের সহপাঠী ও শিক্ষকদের অভিযোগ, শুরু থেকেই তদন্ত ও দোষীদের গ্রেফতারে অবহেলা করা হচ্ছে। পুলিশের ছত্রছায়ায় সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় সাম্যের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। জেলেদের মাছ ধরার পরিত্যক্ত প্লাস্টিকের জাল পড়ে থাকে সমুদ্রের তলদেশে। সেই প্লাস্টিক ভেঙে তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক, যা মাছের মাধ্যমে মানব শরীরে গিয়ে ক্যান্সার সহ নানা জটিল স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে। এসব সমস্যা সমাধানে জেলেদের সচেতন করার পাশাপাশি জনপদের প্লাস্টিক বর্জ্য নালা, নর্দমা, খাল, বিলে না ফেলে পুনঃ প্রক্রিয়াজাত করার উপর গুরুত্ব দিয়েছেন গবেষকরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সম্প্রতি প্লাস্টিক বর্জনীয় জরিপ কাজ পরিচালনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স ইনস্টিটিউট। এতে দেখা যায় যথাযথ ব্যবস্থাপনার অভাবে চট্টগ্রাম নগরীতে বছরে ৭০,৮৩৩ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য নালা, নর্দমা, খাল এবং জলাশয়ে পড়ে থাকে, যা ক্রমান্বয়ে নদী ও সাগরে গিয়ে মারাত্মক দূষণের সৃষ্টি করে। একইভাবে সাগরে জেলেদের পরিত্যক্ত প্লাস্টিক জাল জলজ প্রাণীর মাধ্যমে মানব শরীরে পৌঁছে মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে বলে জানান গবেষকরা। সমুদ্রে যত প্রাণীকুল আছে, বিশেষ করে মাছের মতো যত প্রাণী আছে, তাদের শরীরের মধ্যে প্লাস্টিকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ আমাদের পুরো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, জলজে বাস্তুসংস্থান পুরোটাই এখন প্লাস্টিক দ্বারা কন্টামিনেট হয়ে যাচ্ছে। সমুদ্রে যেহেতু প্লাস্টিকের পরিমাণ রয়েছে, আমাদের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই আমাদের মাছ, চিংড়ি, কাঁকড়ার মধ্যেও যাচ্ছে এবং গবেষণায় এখন দেখা যাচ্ছে যে এটা মানুষের রক্তে সঞ্চালিত হচ্ছে, মায়ের মাধ্যমে অনাগত শিশুর মধ্যে সঞ্চালিত হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা মানবদেহে ক্যান্সার থেকে শুরু করে হরমোনজনিত নানাবিধ সমস্যা তৈরি করতেছে। গবেষকরা আরও জানান, সমুদ্র এলাকা ও উপকূলে প্রায় ১৯,০০০ মাছ ধরা নৌকা ও ট্রলার বছরে ৪০,১১০ মেট্রিক টন প্লাস্টিকের জাল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে, যার মধ্যে ২,৭৪০ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক জাল সমুদ্রে ফেলা হয়। এছাড়া পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা থেকে প্রতিদিন প্রায় ৩ বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক বঙ্গোপসাগরে পড়ছে। এ ব্যাপারে কিছু জেলের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করছে গবেষকরা। জাল যখন সাগরে ফেলি, বিভিন্ন রকমের প্লাস্টিক বাজে, বোতল বাজে, এগুলা আমরা এখান থেকে যেগুলো জালের সাথে থাকে এগুলা করে নিয়ে আসি। ট্রেনিংয়ে আমরা বুঝতে পারলাম যে ওই জালগুলা আমাদের জন্য ক্ষতিকর এবং মাছেরও ক্ষতিকর। এখন ট্রেনিংয়ের পর থেকে আমরা জালগুলো সাগরে ফেলাই না, আমরা জালগুলো উপরে এনে কিছু কিছু জাল আমরা রিপেয়ারিং করে ব্যবহার করি। প্লাস্টিক বর্জ্যের ক্ষতি সম্পর্কে জনসচেতনতার পাশাপাশি এসব বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করার মাধ্যমে সুফল পাওয়া যাবে বলে আশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করা হতে পারে এমন আশঙ্কায় সতর্ক রয়েছে বিজিবি। গত মধ্যরাত থেকে সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে ৭৫০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত মধ্যরাতে এমন তথ্য আসে বিজিবির কাছে। বিএসএফ সদস্যরা পুশিনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় ওইসব নাগরিকদের এনে জড়ো করে। এই নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। বাজারে নতুন চাল আসতে শুরু করায় কমতে শুরু করেছে আটা সহ নতুন চালের দাম। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ডিম ও মাংসের দাম, বাড়তি সবজির দামও। আবার কম সরবরাহের অজুহাতে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। আরাফাত ইসলামের রিপোর্ট। বাজারে নতুন চাল আসলে দাম কমবে, এমন আশার পালে হাওয়া লেগেছে এই সপ্তাহে। নতুন চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম, তবে তা নতুন চালের ক্ষেত্রেই। আগের বাড়তি দামেই পুরনো চাল বিক্রি হচ্ছে। যেগুলো নতুন চাউলগুলো আসছে, যেমন ২৮, হাস্কি ২৯, মিনিকেট, এগুলো নতুন আসছে চাউল, এগুলা কেজি প্রতি ৪-৫ টাকা কমছে।
দাম বাড়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ, তবে চাহিদার তুলনায় 1-2 লিটারের বোতল কম পাওয়া যাচ্ছে। এছাড়া আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, বাড়তি কিছু কিছু সবজির দাম। দন্দুল এগুলা 70-80 টাকা, পটল 60 টাকা কেজি, উস্তা 60 টাকা 50 টাকা কেজি, তারপরে বটবটি 80 টাকা কেজি। ডজনে 5 থেকে 10 টাকা বেড়েছে ডিমের দাম। লাল ডিম 135 থেকে 140 টাকা আর সাদা ডিম 125 থেকে 130 টাকা ডজন। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও অন্যান্য মুরগির কিছুটা বেশি দাম। এছাড়া গরুর মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। যত কিনে আনি সেই হিসেবে আমরা বিক্রি করি। ওখানে যদি 20 টাকা বাড়ে আমাদের এখানে 20 টাকা বাড়ে, ওখানে 20 টাকা কমলে আমাদের এখানে 20 টাকা কমে। এটাই আমরা যদি ওনাদেরকে প্রশ্ন করি, ওনারা খামারের কথা বলে যে খামারে বাড়তি, এই জন্য আমরা বাড়াইছি। আমি একটা ছোটো দোকানদার, আমার যে 8-10টা মরে, তাহলে খামারে কত মুরগি মরতেছে, তো এসব দামটা তো বাড়বে। সামনে কোরবানি, ব্যাপারী মনে করেন কষা হয়ে গেছে, গরু বিক্রি করবো না, গরু বিক্রি করবো কোরবানিতে, যা কোরবানি দেয় তাদের কাছে গরু বিক্রি, এটার জন্য একটু দাম বেশি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। সিন্ডিকেট ভাঙে আমরা কখনো বের হইতে পারি না। গরুর মাংসটা চাইলে ওরা কমাইতে পারে দাম, কিন্তু কখনোই কমাচ্ছে না, বরঞ্চ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। সার্বিক দিক বিবেচনাপূর্বক আমার মনে হয় বাজার ব্যবস্থা একটু মনিটরিং প্রয়োজন, যেন অন্তত আমরা মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত আছে তারা যেন একটু ভালোভাবে আসলে খেয়ে পরে বেঁচে যেতে পারে আর কি। এছাড়া ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদপুরে মেঘনা নদীতে আবারও বিষাক্ত বর্জ্য কেমিক্যালযুক্ত পানির কারণে মরে ভেসে উঠছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। এতে হতাশায় জেলেরা। ভোর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60 নল থেকে দশানি হয়ে মেঘনা পাড়ের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। মাছ ধরতে নদীতে গেলে স্থানীয় জেলেরা দেখতে পান পানিতে ভেসে রয়েছে অসংখ্য মরা মাছ, বিশেষ করে জাটকা, চেওয়া, বাইলা, ট্যাংরা, পুঁটি, চাপিলা সহ অসংখ্য ছোট বড় দেশীয় মাছ। পচা মাছের দুর্গন্ধের কারণে স্থানীয়রা ব্যবহার করতে পারছেন না নদীর পানি। কী কারণে বারবার নদীতে মাছ মারা যাচ্ছে এবং পানি দূষণ হচ্ছে তার সমাধান চান এলাকাবাসী। একজন উপদেষ্টাকে পানির বোতল ছুঁড়ে মারা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা সেই চক্রান্তেরই অংশ বলে জানান তিনি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এদিকে কাল খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারুণ্যের সেমিনার ও সমাবেশ। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না। খুলনা সার্কিট হাউস ময়দানে এই প্রথমবারের মতো খুলনা ও বরিশাল বিভাগের এই তারুণ্যের সমাবেশ জুড়ে খুলনায় চলছে উৎসবের আমেজ। স্বেচ্ছাসেবক দল সভাপতি রাজীব আহমেদ ও ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন নাসির সহ সিনিয়র নেতারা খুলনায় উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে দেশের 4টি বিভাগীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার ও সমাবেশ। এবার কোরবানির ঈদে ঝড় তুলতে আসছে মেহেরপুরের কালোমানিক। দানবাকৃতির এই গরুটির দাম হাঁকা হচ্ছে 25 লাখ টাকা। মেহেরপুর থেকে রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। সুঠাম দেহের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে কালোমানিক। গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাইসাইকেল মেকার শাহরুল ইসলাম পরম যত্নে দীর্ঘদিন ধরে দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন গরুটি। ক্ষতিকারক কোনো ইনজেকশন নয়, ঘাস খৈল ভুসি খাইয়ে এটিকে হৃষ্টপুষ্ট করেছেন। কালোমানিকের ওজন আনুমানিক 1300 থেকে 1400 কেজি। দাম হাঁকা হয়েছে 25 লাখ টাকা। নিজের অনেকই কষ্ট হয়, খাইতে খাওয়া মানুষ, তারপরে যদি আমি একবেলা না খাই থাকি তা ওর কষ্ট দিনে ওকে যতটুকু পরিমাণ ওর দেহ স্বাস্থ্য ভালো করার জন্য আমি ওকে পরিপূর্ণভাবে খাবার ম্যানেজ করে নিয়ে এসেছি। মেহেরপুরের কোরবানির হাটে সারা ফেলবে বিশাল আকারের ষাঁড় কালোমানিক। দূর দূরান্ত থেকে অনেকে আসছেন গরুটি দেখতে, অনুপ্রাণিত হচ্ছেন খামার তৈরিতে। আগামীতে চেষ্টা করব শাহরুল ভাইয়ের মতন এমন বড় গরু পোষার জন্য। আমি খুবই উচ্ছ্বসিত, বাড়ির পাশে শাহরুল ভাইয়ের বিশাল একটা গরু দেখছি। এত বড় গরু আমি আগে কখনো দেখি নাই। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এই প্রাণীটির বেড়ে ওঠা থেকে শুরু করে তার চিকিৎসা পরামর্শ
এবং বিভিন্ন সময়ে এই হৃষ্টপুষ্টকরণে আমরা তাকে ফিড ফর্মুলেশন থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি সম্পর্কে তাকে আমরা অবহিত করেছি এবং তিনি সেগুলো মেনে চলার চেষ্টা করেছেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলার 26,047টি খামারে মোট 1,71,553টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।